হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার জন্য রাষ্ট্রপতিকে হুঁশিয়ারিমূলক চিঠি দিল জাতিসংঘ। ৭২ ঘন্টার মধ্যে শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে হবে, ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। এদিকে আজ ডক্টর ইউনূসকে কঠিন একটি আলটিমেটাম দেয় জাতিসংঘ শেখ হাসিনার ফাঁসির রায় বাতিলের জন্য। আজকে হাসিনা বাংলাদেশে ঢুকছে, আওয়ামী লীগ ইতিমধ্যে বিজয় মিছিল শুরু করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আকস্মিক মৃত্যুদণ্ডের রায় ঘিরে যখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে, ঠিক সেই সময় জাতিসংঘ থেকে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতি দপ্তরে। আমাদের স্যার ইউনূস এবার বড়সড় একটা বিপদে পড়তে যাচ্ছেন। তবে সেই বিপদটা বাংলাদেশে না, বিপদটা আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে স্যার ইউনূসের একটা বড় সড় ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে। ভেরি সুন সুযোগ দেওয়া হবে, তো সেই কর্মকাণ্ডটা কারা করবে, সেই কারার জন্য নতুন একটা পরিকল্পনা আসছে সম্ভবত। আর এটা নিয়ে অলরেডি কিন্তু একটু আলোচনা মাঠে চলে আসছে। আলোচনার সূত্রপাতটা হচ্ছে সর্বশেষ আবার নতুন করে কয়েকটা মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছে। 17 নভেম্বর যখন শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা দেওয়া হয়েছিল, আমরা তারপরে যখন বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করেছিলাম, তখন অনেকেই বলছে ভাই উদয় আশা দিয়ে কোনো লাভ নেই, আওয়ামী লীগ আরো 20 বছরও ফিরতে পারবে না, শেখ হাসিনা বাংলাদেশ আর ফিরতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতি এখানেই মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আজকে তাদের উদ্দেশ্যে এই আন্তর্জাতিক যে রাজনীতি আছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। এদিকে এবার আন্তর্জাতিক মামলায় ফেসে গেল ডক্টর ইউনূস। শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে আন্তর্জাতিক আদালত থেকে 72 ঘন্টার আলটিমেটাম দিল ডক্টর ইউনূসকে। সন্ধ্যার পরেই আবারও উত্তাল হয়ে উঠল সারা দেশ। অ্যাকশন চালাতে পারে আওয়ামী লীগ, ছাত্রলীগ। হ্যাঁ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ অ্যাকশনে আছে। অন্যদিকে জাতিসংঘ ডক্টর ইউনূসের কাছে একটি চিঠি দেয় শেখ হাসিনার ফাঁসি বাতিল করার জন্য। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে দেশে পাঠানোর পরিকল্পনা করে আসছিল গত কিছুদিন যাবৎ জাতিসংঘ, আমেরিকা। এখন আমরা দেখতে পারি আজকে তাদের পরিকল্পনাটা সফল হয় এবং আওয়ামী লীগ কর্মীরা ইতিমধ্যেই তারা রাজপথে বিজয় মিছিল করতে শুরু করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা কি কি করতেছে। অন্যদিকে ডক্টর ইউনূসের কাছে যে একটা চিঠি আসেছে, এই চিঠিতে কি কি লেখা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের স্যার ইউনূস এবার বড়সড় একটা বিপদে পড়তে যাচ্ছেন। তবে সেই বিপদটা বাংলাদেশে না, বিপদটা আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে স্যার ইউনূসের একটা বড় সড় ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে। ভেরি সুন রাশিয়া গেটের নাম তো আপনারা শুনেছেন না, রাশিয়া গেট কেসটা, যেখানে ওই ডোনাল্ড ট্রাম্প সাহেব ওই হিলারি ক্লিন্টন এটাকে চালু করেছিলেন রাশিয়া গেট। এই কেসটা আবার শুরু হচ্ছে, এই রাশিয়া গেট কেসটা। এটা আবার মনে হয় রিভাইভ করানো হচ্ছে এগেইনস্ট হিলারি ক্লিন্টন। এখন এই ক্লিন্টন ফাউন্ডেশনের এগেইনস্টে যে কেসটা আসছে, সেখানের মধ্যে ডক্টর ইউনূস অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত। নট দ্যাট যে বাংলাদেশে ডিপ স্টেট তাকে এম্পাওয়ার করেছে, তাকে পাওয়ারে এনেছে, এই ব্যাপারটা না, বরং আমেরিকান একজন ইন্টারনাল প্লেয়ার হিসেবে ইউনূসকে ধরা হবে বা ইউনূসকে কাউন্ট করা হয়, বিশেষ করে ক্লিন্টন ফাউন্ডেশনে। আদালতে দেখেছেনি যখন ইউনূস সাহেব বাংলাদেশে ক্ষমতা নিলেন জোর করে, এটাকে ডাকাতি করে ক্ষমতা নেওয়া পদে, সেই ক্ষমতা নেওয়ার পরে আমেরিকাতে ওনাকে একেবারে ওপেনলি অভ্যর্থনা জানানো হলো ক্লিন্টন ফাউন্ডেশন থেকে। সেখানে তাকে সবাই ওয়েলকাম জানালো একেবারে, যেখানে তিনি বলেছিলেন যে মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতা উনি আওয়ামী লীগকে হাঁটিয়েছেন, নিজে ক্ষমতা নিয়েছেন অ্যান্ড অল দ্যাট, সেই প্রোগ্রামের কথা। সো ইট ওয়াজ অ্যান আইসোর ফর এভরিওয়ান। যদিও তখন সেটা বোঝা যায় না, কিন্তু এই মুহূর্তে বড় বিপদ হয়ে আসছে। যেহেতু এই রাশিয়া গেট কেসটাকে আবার রিভাইভ করা হচ্ছে, সেহেতু এখানের সাথে কানেক্টেড সবাই অনেক স্ক্রুটিনির মধ্যে পড়ে যাবে, বিশেষ করে বারাক ওবামা, ক্লিন্টন ফাউন্ডেশন, বাইডেন, হিলারি ক্লিন্টনের মতো এবং জর্জ সোরসের মতো মানুষরা। ডক্টর ইউনূস কিন্তু যে শুধুমাত্র যে তাকে ওবামা বা ক্লিন্টন অথবা হিলারি ক্লিন্টন পছন্দ করে তাদের ফ্রেন্ড, তা না। ডক্টর ইউনূস কিন্তু একজন ইন্টারনাল প্লেয়ার আমেরিকাতে। তিনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা ডোনেট করেন। গ্রামীণ আমেরিকা এবং ক্লিন্টন ফাউন্ডেশনের মধ্যে যে রিলেশনটা আছে, গ্রামীণ আমেরিকা এবং ডেমোক্রেটদের মধ্যে যে রিলেশনটা আছে, এটা শুধু যে বন্ধুত্বের রিলেশন তা না, এটা টাকা পয়সা এবং ট্রানজ্যাকশনের রিলেশন। এটা একটা সিম্বায়োটিক রিলেশন। যে সিম্বায়োটিক রিলেশনের কারণে ডক্টর ইউনূসের একটা ভালো প্রভাব আছে আমেরিকান ডেমোক্রেটদের ভিতরে এবং আমেরিকান পলিটিক্সে। হি ইজ অ্যান ইন্টারনাল প্লেয়ার এবং ট্রাম্প সাহেব এটা খুব ভালো করেই জানেন। স্বাভাবিকভাবে 2016 সালে ট্রাম্প সাহেব যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন ইউনূস বলেছিলেন যে একটা ইভিল পাওয়ার এসেছে, ইটস এ ডার্ক ডে, ইটস এ সোলার এক্লিপস এন্ড অল দ্যাট, এগুলি বলেছিলেন ট্রাম্পের এগেইনস্টে। আমরা বাঙালিরা খুব তাড়াতাড়ি আশা ছেড়ে দিই এবং হতাশাগ্রস্ত হয়ে যাই। 17 নভেম্বর যখন শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা দেওয়া হয়েছিল, আমরা তারপরে যখন বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করেছিলাম, তখন অনেকেই বলছে ভাই হুদায় আশা দিয়ে কোনো লাভ নেই, আওয়ামী লীগ আরো 20 বছরও ফিরতে পারবে না, শেখ হাসিনা বাংলাদেশ আর ফিরতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতি এখানেই মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আজকে তাদের উদ্দেশ্যে
এই ভিডিওটা করা। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমেই বলতে চাই, সম্রাট হুমায়ুন তিনিও কিন্তু নির্বাসিত হয়েছিলেন, পরে গিয়ে তিনি আবার মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করেছিলেন। ইতিহাসে কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে, অনেক বড় বড় যারা শাসক ছিল তারা নির্বাসিত হয়েছেন, পরে সেই সিংহাসন আবার পুনরুদ্ধার করেছেন। শেখ হাসিনা কিন্তু তার ব্যতিক্রম না। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র এবং পুতুল শেখ হাসিনার কন্যা ওরা এখনো জীবিত আছে। সজীব ওয়াজেদ জয় ট্রাম্পের সাথেও কিন্তু যোগাযোগ করার খুব চেষ্টা করছে, হয়তোবা ট্রাম্পের সাথে দেখা করে তিনি অনেক কথা আলোচনা হতে পারে, সেটার চেষ্টা চলছে তার লবিস্ট ফার্মের মাধ্যমে। শুধু তাই নয়, এই আন্তর্জাতিক যে রাজনীতি আছে সেটারও কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে অনেক প্রেসারে আছে শেখ হাসিনা না থাকার কারণে। এখন বলতে পারেন শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এত গুরুত্বপূর্ণ কেন? তার মেইন রিজন হচ্ছে বিশ্বের অনেক বড় বড় দেশের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে শেখ হাসিনার। প্রথমত ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে বা ফ্রান্সের যে প্রধানমন্ত্রী আছে, যাই বলেন না কেন, ম্যাক্রন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে শেখ হাসিনার সাথে। এত ভালো সম্পর্ক থাকার কারণে যখন ফ্রান্সে গিয়েছিলেন ডক্টর ইউনূস, ফ্রান্সের প্রধানমন্ত্রী কিন্তু ডক্টর ইউনূসের সাথে দেখা করেনি। শুধু তাই নয়, সিঙ্গাপুরের এখন যে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তার সাথে কিন্তু এই আওয়ামী লীগের খুব ভালো একটা সম্পর্ক আছে, এবং সামিট গ্রুপের যে চেয়ারম্যান তার সাথে ডাইরেক্টলি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে। এবং এখন যে ভুটানের মধ্যে যে প্রধানমন্ত্রী আছে বা ভুটানের রাজা বাংলাদেশে এসেছে সফরে, সে কিন্তু সজীব ওয়াজেদ জয়ের ক্লাসমেট। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ভুটানের রাজা কিন্তু বাংলাদেশে এমনি আসে নাই, ওনাকে পাঠানো হয়েছে ভারত কিছু বার্তা দিয়ে। কারণ কিছুদিন আগেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজার সাথে বৈঠক করেছে। তাই বিশ্বের অনেক বড় বড় প্রভাবশালী দেশ বলেন, প্রভাবশালী দেশ ছাড়াও আরো গুরুত্বপূর্ণ যে সকল দেশ আছে, সকল দেশের সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক, এবং আমেরিকাও এখন আওয়ামী লীগের সাথে খুব ভালো একটা সম্পর্ক করতে যাচ্ছে, একমাত্র লবিস্ট ফার্মের মাধ্যমে এবং সজীব ওয়াজেদ জয়ের কূটনীতিক খেলার মাধ্যমে। অনেকেই বলতে পারেন যে যতই কূটনীতিক খেলা খেলুক, যতদিন পর্যন্ত ডক্টর ইউনূসকে সরাতে পারবে না, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে চাঙ্গ হতে পারবে না, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। আরে ভাই, ইন্টারন্যাশনালি কূটনীতিকভাবে সকল দেশকে যখন গুছিয়ে ফেলবে, সকল দেশ যখন আওয়ামী লীগকে সমর্থন করবে এবং কূটনীতিকভাবে বাংলাদেশকে প্রেসার দেওয়া শুরু করবে, অটোমেটিক্যালি রাজপথে আওয়ামী লীগ নেমে পড়বে এবং অটোমেটিক্যালি বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং শেখ হাসিনা আবার বাংলাদেশে ঢুকে যাবে। জাস্ট সময়ের ব্যাপার। এটা আপনাদের কাছে মনে হতে পারে কাল্পনিক, অনেকে মনে করতে পারে এটা স্বপ্নে চিন্তা করতেছে। আরে ভাই, ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে, কথা বুঝেন না। আর আওয়ামী লীগ চুনুপুটি দল না, আর আওয়ামী লীগের কাছে হিউজ পরিমাণে টাকা আছে এবং জনসমর্থন আছে, বিশ্বের বড় বড় বাগাবা দেশের সাথে সম্পর্ক আছে, রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ভালো, এখন আমেরিকার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে এবং যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে বাংলাদেশের ব্যাপার নিয়ে কথা বলারও চেষ্টা করা হচ্ছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কেমন সম্পর্ক আওয়ামী লীগ আমরা সকলেই জানি। শুধু তাই নয়, সৌদি আরবের সালমানের সাথে আওয়ামী লীগের সাথে খুব ভালো সম্পর্ক। কাতারের যে এখন নতুন রাজা বলেন, নতুন বাদশাহ বলেন, তার সাথে খুব ভালো সম্পর্ক বাংলাদেশ আওয়ামী লীগের সাথে। আরব দেশগুলো বলেন এবং রাশিয়া বলেন, আমেরিকার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করা হচ্ছে, ভারতের সাথে তো সম্পর্ক ভালো আছে। তাই সজীব ওয়াজেদ তার খেলা ভালো মতোই খেলছে এবং তিনি বিশ্বের বড় বড় মিডিয়ার মধ্যেও কিন্তু এখন টকশোতে আসছে এবং আলোচনা করছে, ভাইরাল হয়ে যাচ্ছে সকল ভিডিও। শেখ হাসিনা কিন্তু দেখেন আনলক করে দেওয়ার পরে সকল জায়গায় এখন বিবৃতি দিচ্ছে, আল জাজিরা বলেন, বিবিসি বলেন, সকলে কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এগুলো এমনি এমনি হচ্ছে না, এগুলা কূটনীতিক খেলার কারণেই হচ্ছে। সকল কিছু শেখ হাসিনা, ভারত এবং সজীব ওয়াজেদ জয় তারা মিলেই করছে ব্যাপারগুলো। বিশ্বের সকল ভাবে মোটিভ যদি তৈরি করে ফেলতে পারে আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয়, ভারত এবং শেখ হাসিনা, অটোমেটিক্যালি বাংলাদেশও আওয়ামী লীগের রাজনীতি অ্যাক্টিভ হয়ে যাবে। ডক্টর যত চেষ্টা করুক কার্যক্রম নিষিদ্ধ রাখার পারবে না। বহির্বিশ্ব থেকেও কিন্তু শেখ হাসিনা ফাঁসির রায়কে নিয়ে জাতিসংঘ বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেন, এমনিস্টি ইন্টারন্যাশনাল বলেন, সকলে কিন্তু বিবৃতি দিয়েছে এই ফাঁসির রায় সুষ্ঠুভাবে হয়নি, এটা আরো সুষ্ঠুভাবে তদন্ত করা যেত। এত তাড়াতাড়ি ফাঁসির রায় কিভাবে কার্যকর হয় সাবেক একজন প্রধানমন্ত্রী, অনেক বিষয়ে সমালোচনা চলছে। ডক্টর ইউনূস এখন বাধ্য হয়ে দেখেন জাতীয় পার্টিকেও কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করতে পারে নাই, এখন বাধ্য হয়ে জাতীয় পার্টিকেও কিন্তু নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে, শেখ হাসিনা শেষ, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল। আরে বাবারা, বিগত 15 মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয়? নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে, আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে? আচ্ছা, ধরলাম এদের কথাই ঠিক, আওয়ামী লীগকে সরকার নিশ্চিহ্ন করে দিচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে, সেই বিএনপি, জামায়াত, এনসিপি, এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত 15 মাস নিজেদের উন্নতি করা ছাড়া, দখলবাজি ছাড়া, ব্যবসা বাণিজ্য করা ছাড়া, টেন্ডারবাজি করা ছাড়া? কেউ কি দ্রব্যমূল্য নিয়ে, কলকারখানা বন্ধ হওয়া নিয়ে, চাকুরি না থাকা নিয়ে, জীবনের ব্যয় বাড়া নিয়ে, বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে?
ভাবুন তো, এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো? ইউনূসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো? এখানেই আওয়ামী লীগ আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য, আর এ কারণেই কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। বিশ্লেষণটা এভাবে শুরু করি। আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক, যত ভয়ঙ্কর উত্থান পতনের ভেতর দিয়ে যাক দলটি, তার সমর্থক গোষ্ঠী বদলায় না। দাদা, বাবা, এখন সন্তান, অর্থাৎ যে দলটি তিনটি প্রজন্মের রাজনৈতিক স্মৃতি গঠন করেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা এনেছে, যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে, আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে, তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব? রাজনৈতিক মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব? সেটা সম্ভব নয়। আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না, দলটির সমর্থক গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধর্তব্যে নিতে হবে। আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন, আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ, বিলুপ্ত, আর কোনোদিন নাকি ফিরতে পারবে না। মজার ব্যাপার হলো, কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি, কারণ বাস্তবতা অন্যরকম, বাস্তবতা ভিন্ন। দেশ জুড়ে ভয়, দমন পীড়ন, মামলা, নিষেধাজ্ঞা, এরকম নজিরবিহীন পরিস্থিতির পরও দলটির লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয়নি, কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি, কেউ মতাদর্শ বদলায়নি, বরং আঘাত যত বাড়ছে, যত গভীর হচ্ছে, তাদের আবেগ আর প্রত্যয় ততই যেন বাড়ছে। এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে স্রেফ প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিশ্চিহ্ন করা যায় না। আওয়ামী লীগ যে এখনো কম বেশি 40% মানুষের সমর্থন ধরে রেখেছে, বেশিরভাগ বিশ্লেষক নীরবে এটা মানবেন, প্রকাশ্যে স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত। কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমন পীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে, শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে, ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের। এগুলো তো শূন্যে জন্মায় না, এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা, পরিবার ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভেতরে ঢুকে আছে বলেই এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না, ভোটের সংখ্যায়ও না। দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে। আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিনটি প্রজন্ম ধরে। দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে, বাবা স্বাধীন বাংলাদেশে গত 54 বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে, আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে। যে পরিবার 1971-এ জীবন দিয়েছে, যে পরিবার 1990-এর গণ আন্দোলনে রাস্তায় নেমেছে, যে পরিবার 2001-এর নির্যাতন দেখেছে, সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবেন না। এটা তো স্বাভাবিক। এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা, যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের, আপনার সেটা মনে হয় না? তাই যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত, এই কথাটা টিকবে না একটি মাত্র সহজ কারণেই। বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয়, সমর্থক শূন্য হতে হয়। ভয়াবহ দমন পীড়নেও নয় মানুষ দল ছেড়ে গেছে, বরং 2024-এর পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে। তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না, তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে। ভয় মানুষের আচরণ থামাতে পারে, কিন্তু বিশ্বাস বদলাতে পারে না। এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি, বড় ভিত্তি, বড় ন্যায্যতা। এবার আসল প্রশ্নটা আসি। ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে, এবং যদি আজ এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন হয়, কে জিতবে বলে আপনার মনে হয়? উত্তরটা আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনিস ঘটেছে। এক, ভোটের হার বেড়েছে, আর দুই, আওয়ামী লীগ তার ভিত্তিগত সমর্থনকে ভোটে রূপ দিতে পেরেছে, মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে। 1991 বলছে সে কথা। কত ভোট পেয়েছিল, কত ভোটের ব্যবধানে জিতেছিল বলুন তো বিএনপি? 1996 সালে তো আওয়ামী লীগ জিতেইছে। 2008 সাল যখনই ভোটের মাঠ খুলেছে আওয়ামী লীগের ভোট কখনো 30%-এর নিচে যায়নি, আবার কখনো 45-50% পর্যন্ত উঠে গেছে। অর্থাৎ 40%-এর স্থায়ী ভিত্তি এই দলটির আছে, এবং এই ভিত্তি কেবল নগর নয়, গ্রামেও। এমনকি 2001 সালের ওই লতিফুর রজার খলিলের ভাইরা ভাই মার্কা নির্বাচনেও আওয়ামী লীগের কিন্তু ভোট কমেনি, ভোট বেড়েছে, আসন কমেছে। এই বিস্ময়কর কাণ্ড তো বাংলাদেশে ঘটেছে সে সময়, তাই না? এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, হত্যা, ঘরবাড়ি দখল, মামলা, গ্রেপ্তার, নিষিদ্ধ রাজনীতি, এসবের ফলে আওয়ামী লীগের ঘরানার মানুষের উপর যে অসহায়ত্ব নেমে এসেছে, যে চাপ নেমে এসেছে, সেটি তাদের জন্য উল্টো এক ধরনের সহানুভূতির পুঁজিও তৈরি করছে। মানুষ রাজনীতিকে ভালো মন্দের পাল্লায় মাপতে গিয়ে তুলনা টানে, আর সেই তুলনার জায়গায় আজকের শাসকদের আচরণ শেখ হাসিনার সরকারকে ভুলিয়ে দিচ্ছে। ক্রোধে বলা কথাগুলো বদলে যাচ্ছে, মনে দুঃখ জমছে। এখন মানুষ বলতে শুরু করেছে আগের আমলে অন্তত ভয়টা এত ছিল না, অন্তত রাষ্ট্র এত ভাঙাচোরা ছিল না।
এই মনস্তত্ত্ব ভোটের বাক্সে বড় ভূমিকা রাখবে, তাতে কোনো রকমের সন্দেহ নেই। আরেকটা বিষয় আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামী বিরোধী রাজনৈতিক দল মানে বিএনপি, জামায়াত, এনসিপির অবস্থানে কোনো আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা বা শেখ হাসিনার যে একটা ফাঁসির রায় হয়েছিল সেই রায়টাকে কেন্দ্র করে অনেকে সবার মন্তব্য প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে দেখেছি, এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।